This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. এদিকে ভোট বিধি ভঙ্গের চাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নির্বাচন কমিশনের নোটিশ, সরকারি আবাসে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের অভিযোগ। বিতর্ক, রাজ্য রাজনীতিতে এই শব্দটার সঙ্গে দিলীপ ঘোষের নামটা যেন কার্যত সমর্থক হয়ে গেছে। রাজ্য বিজেপি সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে কথার ব্রহ্মাস্ত্র দিলীপ ঘোষের সব থেকে যেন বড় অস্ত্র। তাতে বিতর্ক বেঁধেছে, কিন্তু দিলীপ ঘোষের কোনো কেয়ার নেই তাতে। এবারে ভোটেও তার ব্যতিক্রম কোথায়? আগামী দিনগুলোয় আপনার স্টান্সে কোনো বদল হবে? দেখুন, যখন স্টান্সের অনেক রকম ব্যাপার থাকে। আপনি যখন ওয়ানডে খেলছেন, যখন টি-20 খেলছেন, আবার যখন টেস্ট খেলছেন, তারপরে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডে খেলছেন বা জিম্বাবুয়ের সঙ্গে খেলছেন, তো স্বাভাবিকভাবে আপনার অ্যাটিচিউড, আপনার ওয়ে অফ অ্যাকশন, আপনার রণনীতি আলাদা হয়ে যায়। কিন্তু আমি যেভাবে লড়াই করি, আমার মনে হচ্ছে এটাই রাজনীতিক বা বিরোধীদের সঙ্গে কীরকম কথা বলা উচিত, পাবলিকের সঙ্গে, আমার কর্মীদের সঙ্গে, সেটা আমি নিজে ডেভেলপ করেছি কথা বলতে বলতে। আমার মনে হয় সেটা অসফল হয়নি। আমার যেটা ধারণা, হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কোনো দরকার নেই সবার একমত হওয়ার, গণতন্ত্রের দেশে সবাই দ্বিমত হওয়া উচিত। কিন্তু আমার মনে হচ্ছে এটা সাফল্যের একটা কারণ, আর এটা বোধহয় ঠিকই আছে রাস্তা। সালটা 2021। বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় দিলীপ ঘোষকে। TV9 বাংলা স্টুডিও এসে ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া ইন্টারভিউয়ে এই কথাগুলোই বলেছিলেন দিলীপ ঘোষ। স্টান্স তিনি বদল সত্যিই করেননি। 2024 সালে এসেও টি-20-র মেজাজেই ব্যাট চালাচ্ছেন। এবারের লোকসভা ভোটে তাঁর প্রার্থীপদ নিয়ে একটা সময় পর্যন্ত প্রশ্ন উঠেছিল। প্রাক্তন রাজ্য সভাপতির নাম ছিল না বিজেপির প্রথম প্রার্থী তালিকায়। তারপর কেন্দ্র বদল হলো। মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো বর্ধমান দুর্গাপুর আসনে। অনেকে মনে করেছিলেন দিলীপ ঘোষ ফোঁস করে উঠতে পারেন। তিনি ফোঁস করছেন বটে, তবে সেটা প্রতিপক্ষের ওপর। আর কথার পিছে যতই বাউন্সার আসুক, যতই বিতর্ক হোক, দিলীপ আছেন দিলীপেই। নতুন আসনে প্রচার পর্বের শুরু থেকেই দিলীপের ব্যাট চলছে সমান তালে। আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র তরুণ নদীর পার থেকে এসেছেন, তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না, এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না। তিনি কীভাবে অ্যাটাক করছেন, আমাকে কীভাবে গালাগালি দিচ্ছেন, তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে, আর সেরকম ব্যবহার করছেন। আর কী পরিণাম হলো, পার্টির লোকেরা এমন তাড়া করলো, মন্দিরে গিয়ে লুকোতে হলো। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। না, ওটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। ওখানে গিয়ে বম বন্দুক দিয়ে সমাধান হবে? ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে, পালিয়ে গিয়ে মন্দিরে বসতে হচ্ছে, তো মানুষের কি করবে ওরা? আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে, উনি কেন পালিয়ে এসছেন, প্রীতি আজাদ কোথা থেকে পালিয়ে এসছে? যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা হচ্ছে। আমাকে পশ্চিমবাংলায় নতুন করে প্রচার করতে হবে না। আমি বর্ধমানের মানুষের সঙ্গে দেখা করছি বলে গ্রামে গঞ্জে ঘুরছি। কোন প্রার্থী ভারতবর্ষে দেখতে পাবেন সকাল 6টায় বেরিয়ে রাস্তায় নেমেছে? লোকের তো ঘুমই ভাঙে না 11টার নেতাদের। দিলীপ ঘোষ এটা আজ নয়, সারা জীবন সারা বছর করে। দাদাগিরি আমি এখনও শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কী করে পাল্টে যেতে হয় এটা আমি ভালো করে জানি। প্রচার পর্বে এমন কথার ফুলঝুরি ফুটছে দিলীপ ঘোষের মুখে। এর পাশাপাশি আছে কিছু বিতর্কিত মন্তব্য, যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেটা নিয়েও নিজের স্টান্সেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কাউকে বলছেন মেশো, কাউকে আবার কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির,
রাস্তায় নাই, মাঠে নাই, রাজ্যপালের অফিস আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? TV9 বাংলাকে দেওয়া ইন্টারভিউয়ে 2.5 বছর আগে যেটা বলেছিলেন সেই স্টান্সেই আছেন দিলীপ ঘোষ। অনেকেই রসিকতা করে বলছিলেন দিলীপ ঘোষ মুখ না খোলার আগে পর্যন্ত নাকি ভোটটাকে ঠিক ভোট বলে মনে হচ্ছিল না। কিন্তু কেন এমন স্টান্স দিলীপ ঘোষের, সে প্রশ্নও করেছিলাম আমরা। উত্তরে কি বললেন দিলীপ ঘোষ? ভোট ঘোষণা হয়ে গিয়েছিল, তারপরেও না লোকে বলছিল কি যে ঠিক ভোট পরিবেশ হচ্ছে না, এবার বাতাবরণ হচ্ছে না। দুদিন আগে আপনি বর্ধমানে পা ফেললেন, তারপরেই আপনার সিগনেচার ট্রেডমার্ক বাক্য বোমা নিক্ষেপ করলেন, তারপরেই গত দুদিন ধরে তা নিয়েই আলোচনা। এগুলো দিলীপ ঘোষ কেন করেন? ভাবনা চিন্তা করে, বাজার গরম করার জন্য? আচ্ছা, এই একই কথা আমি প্রথম বললাম। টিএমসি যখন থেকে ক্ষমতায় এসছে, রাজ্যে এসছে, তার আগে সিপিএমের লোকেরাও বলতো। আমার মনে হচ্ছে বাংলার রাজনীতি বোধহয় এরকম। আমি তো আগে রাজনীতি করিনি, ওদের কাছ থেকেই শিখছি। কটূক্তির বন্যা বইছে, দিলীপ ঘোষ কটূক্তি করছে, আপনার দল আপনাকে নিন্দা করেছে, শাসক দল নির্বাচন কমিশনে গেছে, আপনি দুদিক থেকে চাপে পড়ছেন। আমি কারো চাপে থাকি না, আমার চাপে সবাই থাকে। আর নির্বাচনের লোকে নামে, আমি তো ঝাঁপাই। আমি যেই ঝাঁপিয়েছি দেখছেন সব জল এদিক ওদিক হয়ে গেছে। আমি জলে কোনোদিন পুকুরে যখন নামতাম কোনোদিন নামিনি, লাফ দিয়ে নামতাম, ঝাঁপ দিয়ে ভল্ট দিয়ে নামতাম জলের মধ্যে। রাজনীতিতে যখন নামলেন একেবারে ভল্ট দিয়ে। আর রাজনীতি ওইভাবেই শুরু করেছি, আপনারা সাক্ষী। 8-10 বছর রাজনীতি করছি। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। নমস্কার, সুপ্রভাত। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হবে, তার কারণ আজ উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর সভায় সন্দেশখালীর আন্দোলনকারী মহিলারা থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। মালবাজার এবং রাজগঞ্জে জোড়া সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দুটি সভাতেই সন্দেশখালীর আন্দোলনকারীরা থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। আমি একটু ইন ডিটেল জানবো আমার সহকর্মী প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, প্রথমেই তোমায় সুপ্রভাত। আর আজ শুভেন্দু অধিকারীর এই সভা নিঃসন্দেহে এই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ ইনপুট এক্ষেত্রে সন্দেশখালীর আন্দোলনকারীরা সেখানে থাকছেন, বিশেষ করে 12 জন মহিলা। কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদম, দেখো, ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু এই যে প্রচার, সেই প্রচারকে সপ্তমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক এবং বিরোধী দলগুলো। সেই কৌশলের অঙ্গ হিসেবে কিন্তু সন্দেশখালীর মহিলাদের উড়িয়ে নিয়ে আসা হয়েছে উত্তরবঙ্গে, এবং কার্যত তারা এই কদিন উত্তরের প্রচারে থাকছেন। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী এলেন, তিনিও সন্দেশখালীর প্রসঙ্গ তুললেন। তার ঠিক পরপরই কিন্তু সন্দেশখালীর মহিলারা জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন। 12 জনের একটি দল এসে পৌঁছেছে ইতিমধ্যেই। তারা প্রচারেও নেমে গিয়েছে। তারা প্রচারে গিয়ে বলছেন সেই এলাকায় কী অত্যাচার হতো, কেউ গায়ে যাদের ফোসকা বা পোড়া রয়েছে সেই জায়গাগুলো দেখিয়ে বলছেন তাদেরকে রাত বিরেতে এইভাবে অত্যাচার করা হতো। এবং এই মহিলারা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের যে মানুষজন তাদের কাছে কিন্তু জোর প্রচার শুরু করে দিয়েছেন। এবং এই মহিলাদের দল আজকে শুভেন্দু অধিকারীর যে জোড়া সভা রয়েছে উত্তরের জলপাইগুড়ি জেলায় মালবাজার এবং রাজগঞ্জ ব্লকের দুটো সভা রয়েছে, এই সভাতেও কিন্তু সন্দেশখালীর এই মহিলারা থাকবেন। এবং সন্দেশখালীতে ঠিক কী ঘটনা ঘটেছিল তা তুলে ধরাই এবং মহিলা শক্তি, মহিলা ভোটকে নিজেদের কাছে আনাই এই কৌশলের অঙ্গ বলে মনে করা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ প্রসেনজিৎ। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী একটা বিগ ইস্যু। সন্দেশখালীর ঘটনা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সন্দেশখালীর এক আন্দোলনকারীকে বিজেপি প্রার্থীও করেছে। সেই সন্দেশখালীর মহিলারা আজ শুভেন্দু অধিকারীর সভায় থাকছেন। অনেক ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী প্রসেনজিতের সঙ্গে। আজ শুভেন্দু অধিকারীর সভায় সন্দেশখালীর মহিলাদের দেখতে পাওয়া যাবে। Brought to you by V Guard.